নমস্কার। ফ্রেন্ডশিপ মিডিয়ার আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের লেখা প্ল্যানচেট। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ঘরের জানলাটা খুলতেই এক ঝলক জলে ভেজা ঠান্ডা বাতাস এসে অন্ধকার ঘরের মধ্যে ঢুকল। ঘণ্টা 2 ধরে এক টানা লোডশেডিং চলছিল, কিন্তু আজকের প্ল্যানচেটে কেউ আসেনি, কোনো প্রেতাত্মার আবির্ভাব ঘটেনি। প্রসূনের মতো মিডিয়াম থাকা সত্ত্বেও অবশেষে একসময় হতাশ হয়েই 3 বন্ধু উঠে পড়েছিল। তপন বললে, আজকের মিটিংটাই বৃথা গেল। তাছাড়া আজ রাতে বৃষ্টি ধরবে বলেও মনে হচ্ছে না প্রসূন। সুরেশ বললে, একটা ক্যান্ডেল জ্বালা, অন্ধকারে চোখ অন্ধ হয়ে গেল। এই প্রসূন, ক্যান্ডেল নেই এই ঘরে? জ্বালা না বাবা একটা। তাকে একটা আধপোড়া ক্যান্ডেল ছিল, খুঁজে পেতে প্রসূন ক্যান্ডেলটা জ্বালালো। অন্ধকারে আলো নয়, মনে হলো যেন একটা আলোর ইশারা মাত্র। তবুও চোখ অন্ধকার করা অন্ধকার নয়, সামান্য হলেও একটা আলো। হঠাৎ ওই সময় তপন বললে, কে যেন মনে হচ্ছে দরজা ধাক্কাচ্ছে। ওই প্রসূন, শুনতে পাচ্ছিস? কই শোন না। সত্যিই দরজার গায়ে মৃদু করাঘাত শোনা গেল। 3 জনেই শুনতে পায় সে করাঘাতের শব্দ। তপন বললে, তোর দাদা নয় তো প্রসূন? দাদা আজ বারাসাত থেকে ফিরবে না বলে গিয়েছে। তোর বাবা? বাবা সবে কাল বেনারস গেছেন, ফিরবেন 7 দিন পরে। তপন বললে, দেখ না দরজাটা খুলে কে। এই অন্ধকারে বৃষ্টির মধ্যে জল ঠেঙিয়ে কেউ আসেনি, ও হাওয়ার শব্দ। আবার দরজায় মৃদু করাঘাত। তপন বললে, বিকাশ আসেনি তো? প্রসূন বললে, হ্যাঁ, বিকাশেরও মাথা খারাপ হয়নি। সেই সন্ধ্যা থেকে সমানে বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে সে বেলগাছিয়া থেকে বালিগঞ্জ আসবে। আবার শব্দ দরজার গায়ে। তপন বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, দে ক্যান্ডেলটা। ভিতর ডিম কোথাকার। প্রসূন ক্যান্ডেলটা হাতে দিল তপনের। সে একবার দরজার দিকে এগিয়ে গেল। প্রসূন সত্যিই একটু ভীতু টাইপের বরাবর। প্রসূন সুরেশও তার পিছু পিছু এগোয় দরজার দিকে। বিরাট দোতলা বাড়িটা প্রসূনদের। বর্তমানে বাড়িতে প্রসূন বলতে গেলে একা। মা বাবা বেনারসে গেছেন, দাদা তার শ্বশুর বাড়ি বারাসাত গিয়েছে। থাকার মধ্যে এক বৃদ্ধ ভৃত্য স্বরূপদা, তারও দুপুর থেকে জ্বর, কাঁথা মুড়ি দিয়ে একতলায় তার ঘরে পড়ে আছে। রাধুনী রাধার মা একতলায় রান্নাঘরে বোধহয় রাঁধছে। আগে আগে তপন ক্যান্ডেলটা হাতে, তার পিছনে ওরা 2 জন, সুরেশ ও প্রসূন। সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুলতে যাব, হঠাৎ পাশ থেকে যেন শোনা গেল একটা গলা। সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুলতে যাব, হঠাৎ পাশ থেকে যেন শোনা গেল একটা গলা। দরজাটা ভেজানোই ছিল, বুঝতে পারিনি। তখন থেকে ধাক্কাই দিচ্ছিলাম। কে? আমি রে, আমি। কে? বিকাশ? প্রসূন বললে। কিন্তু তপন তখন সবিস্ময়ে লক্ষ্য করলো দরজাটা বন্ধ, ভিতর থেকে খিল তোলা, ভারী মজবুত খিল। নরম মৃদু মোমবাতির আলোয় এতক্ষণে সুরেশ দেখতে পেল তার ঠিক পাশেই দাঁড়িয়ে ওদের বন্ধু বিকাশ। পরনে তার একটা লংস ও হাওয়াই শার্ট। শার্টটা ভিজে সপসপ করছে। আর বিকাশের কপালে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন। ক্ষতচিহ্নটা কপাল থেকে ডান দিকের ভুরু পর্যন্ত নেমেছে। এ কি হয়েছে বিকাশ? আর বলিস কেন, একটা অ্যাক্সিডেন্ট।
চল চল ঘরে চল। বিকাশকে নিয়ে ওরা দোতলার সেই ঘরে এলো। তপন বললে, ইস, এই যে অনেকটা কেটে গেছে রে বিকাশ। আরে ব্যস্ত হোস না, বিকাশ বললে। ব্যস্ত হব না মানে? ও কিছু না, একটু কেটে গেছে কপালটা বোধ হয়। একটু? না না, তপন বললে। প্রথমটায় যখন ধাক্কা লাগলো মাথাটা ঝনঝন করে উঠেছিল, অন্ধকার হয়ে গিয়েছিল সবকিছু। তারপর এখন আর কোনো ব্যথাই নেই। ধাক্কা? কিসে ধাক্কা লাগলো? কি জানি, যে বাসটায় আসছিলাম বেলগাছিয়া থেকে, হঠাৎ ব্রিজের উপর বাসটা ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেমক্কা বোধহয় একটা ধাক্কা খেয়েছিল। প্রচণ্ড একটা শব্দ, অনেকগুলো মানুষের চিৎকার। আরে তপন, সুরেশ, প্রসূন, তোরা কি দেখছিস রে অমন করে আমার মুখের দিকে চেয়ে? কিছু না, প্রসূন বললে। দাঁড়া, আগে তোর ঘাটা ড্রেসিং করে একটা ব্যান্ডেজ বেঁধে দিই। দূর পাগল, এখন আর ব্যান্ডেজ বেঁধে কি হবে? বিকাশ বললে। তোর যন্ত্রণা হচ্ছে না? তপন বললে। না, একটুও না, একদম না। শোন, আমি হয়তো আসতাম না, কিন্তু পরশু যে পরীক্ষা, তার সাজেশনগুলো তোদের দেব বলেই এতটা পথ জল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে এলাম। প্রসূন বললে। সাজেশন? হ্যাঁ, ম্যাথমেটিক্সের স্যারের ছেলে আজই সকালে এসে দিয়ে গিয়েছে। দিবাকর স্যারের ছেলে প্রভাকর, জানিস তো প্রভাকর আমার বন্ধু। তাছাড়া দিবাকর স্যারই এবারে পেপার সেট করছেন। দেখ না কি ঝামেলা, রাস্তায় বিশ্রী অ্যাক্সিডেন্ট। নে তাড়াতাড়ি একটা কাগজ পেন্সিল আন, আমি বলছি লিখে নে। আমাকে আবার এক্ষুনি ফিরে যেতে হবে এই দুর্যোগে। তপন বলল। তা কি হবে, যেতে হবেই। আসতামই না, কিন্তু একটা প্রচণ্ড শক্তি যেন আমাকে টেনে আনলো। প্রচণ্ড শক্তি? তপন শুনল। হ্যাঁ রে, মনে হলো কি ওই ওই প্রসূনটা যেন আমাকে ডাকছে। নে যা বাবা, কাগজ পেন্সিল আন, আর দেরি করিস না। প্রসূন তপন চেয়ে আছে বিকাশের মুখের দিকে। এখন তার মনে পড়ছে, সবটাই মনে পড়ছে। প্ল্যান চেটে বসবার কিছুক্ষণ পরই যখন সে তার মৃত বড় দিদিকে স্মরণ করবার চেষ্টা করছিল, দিদির মুখের পাশে আবছা ঝাপসা একটা মুখ ভেসে উঠছিল বারবার। সে মুখটা তার চেনা, অথচ ঠিক যেন কিছুতেই চিনতে পারছিল না। এখন মনে পড়ছে, সে মুখটা ওই বিকাশের। হ্যাঁ, বিকাশেরই মুখ। ঠিক ওই সময় আত পোড়া মোমবাতিটা শেষ প্রান্তে এসে তার টিপ টিপ করে কাঁপাতে কাঁপাতে দপ করে নিভে গেল। ঘর আবার অন্ধকার, নিশ্ছিদ্র অন্ধকার। যা, মোমবাতিটা নিভে গেল। প্রসূন বলল। কি হবে? বিকাশের গলা শোনা গেল। কি আবার হবে, ভালোই হলো। ভালোই হলো? হ্যাঁ, বড্ড চোখে লাগছিল, বিকাশ বলল। আর অন্ধকারের মধ্যে তিন বন্ধুর মনে হয় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা হিমের মতো ঠান্ডা জমাট বেঁধে উঠছে একটু একটু করে ক্রমশ। কারোর মুখেই কোনো কথা নেই। সবাই যেন পাথর হয়ে গিয়েছে। প্রসূনই প্রথমে কথা বলল। বিকাশ? বিকাশের কোনো সাড়া নেই। আবার ডাকলো বিকাশ বলে প্রসূন। বিকাশ। ওই সঙ্গে সুরেশ ও তপনও ডাকলো। বিকাশ, বিকাশ। অনেক অনেক দূর থেকে একটা ক্ষীণ অস্পষ্ট গলা যেন ভেসে এলো। আমি যাচ্ছি রে। তারপর মুহূর্তেই দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল। ঘরের মধ্যে ওরা তিন বন্ধু দাঁড়িয়ে, বিকাশ নেই। সবাই একসঙ্গে বলে ওঠে, এ কি, বিকাশ গেল কোথায়? ঘরের দরজার দিকে ওরা তাকালো। দরজাটা খোলা, হা হা করছে।
প্রসূন হঠাৎ ছুটে গেল রাস্তার দিকে জানলাটার কাছে। বাইরে তাকালো, আলো জ্বলে উঠেছে। বৃষ্টি তখনও সমানে ঝরে চলেছে, অবিশ্রান্ত। রাস্তায় প্রায় 1 হাঁটু জল। প্রসূন যেন শুনতে পেল সেই জলের মধ্যে দিয়ে কে যেন হেঁটে হেঁটে দূরে দূরে চলে যাচ্ছে ক্রমশ। পরের দিন সংবাদপত্রে বের হয়েছিল একটা সংবাদ। বেলগাছিয়া ব্রিজে এক ভয়াবহ বাস দুর্ঘটনা। গত রাত্রে প্রচণ্ড দুর্যোগের মধ্যে বাসটার রেলিং ভেঙে নিচে পড়েছে। 51 জন যাত্রী ও ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন। যাত্রীদের মধ্যে বিকাশ ছিল একজন। মর্গে ছিল ডেড বডিগুলো। 3 বন্ধুই গিয়েছিল মর্গে দেখতে, ঠিক যেমনটি দেখেছিল গত রাত্রে বিকাশকে। পরনে একটা লংস ও গায়ে একটা হাওয়াই শার্ট, রক্তে জলে কাদায় মাখামাখি। ডান দিকের কপালে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন। 3 বন্ধু পরস্পর মুখ চাওয়াচাই করে। প্রসূনের মনে পড়ল বিকাশ হাসতে হাসতে প্রায়ই একটা কথা বলতো, মরতে একদিন সকলকেই হবে জানি, কিন্তু আমি মরব। হুশ করে একদিন পক্ষীরাজ চড়ে শূন্যে মিলিয়ে যাব। পক্ষীরাজ ডানা মেলে আমাকে আমার সেই স্বর্গের আশ্চর্য দেশে নিয়ে যাবে, কিন্তু আমি মরব। হুশ করে একদিন পক্ষীরাজ চড়ে শূন্যে মিলিয়ে যাব। পক্ষীরাজ ডানা মেলে আমাকে আমার সেই স্বপ্নের আশ্চর্য দেশে নিয়ে যাবে, যেখানে রাশি রাশি কেবল ফুল আর ফুল, লাল নীল সাদা বেগুনি হলদে নানা রঙের কেবল ফুল আর ফুল। মর্গ থেকে মৃতদেহটা যখন ওরা পেল, বিকাশের দাদা ও বাবাকে ওরা বললে, আমরা নিয়ে যাব ওকে। বিকাশের বাবা বাধা দিলেন না। অজস্র ফুলে ঢাকা মৃতদেহটা ওরা বিকাশের দাদার সঙ্গে বয়ে নিয়ে গিয়েছিল নিমতলা মহাশ্মশানে। প্রসূন আর কখনো প্ল্যান চেটে বসেনি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আরও নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।